গল্পের শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই। তার নাম ভ্যাল। সে মানুষকে ভালো অভ্যাস তৈরি করতে মোটিভেশন দিত এবং নিজের জীবনেও সেটা খুব ভালোভাবে চর্চা করত। সে তার কাজের জায়গায় অনেক সফল ছিল। ভ্যাল এবং তার বয়ফ্রেন্ড রবি দুজন একসঙ্গেই থাকতো এবং তারা একই জায়গায় কাজ করত। বছরের শেষেই তারা দুজন বিয়ে করতে যাচ্ছিল। ভ্যালের সামনে তার ক্যারিয়ার আরও এক ধাপ এগিয়ে নেওয়ার সুযোগ আসে, কিন্তু এবার সেখানে তার বার্থ সার্টিফিকেটের প্রয়োজন হয়ে পড়ে, যেটা তার কাছে ছিল না। ভ্যালের মা অনেক আগেই মারা গিয়েছিল, আর ভ্যাল তার বাবার সাথেও থাকতো না। অনেক ছোটবেলায় সে একেবারে একা হয়ে গেছে। ছোটবেলার কোনো কিছুই তার মনে ছিল না, শুধু কিছু আবছা স্মৃতি তার চোখের সামনে ভাসতে থাকে। একদিন মেডিটেশন করার সময় হঠাৎ তার অস্বস্তি বোধ হয়। তখন সে দেখে তার শরীরে একটা কালো পিঁপড়া হাঁটছে। তখন সেটার উৎস খুঁজতে গিয়ে সে দেখে তার বাসায় অনেক পিঁপড়া বাসা বেঁধেছে। এরপর তার এক আন্টির কাছে সে আসে এবং তার কাছে একটা বাক্স সম্পর্কে জানতে চায়, যেটা তাদের পুরনো বাড়িতে ছিল। মূলত ওই বাক্সের মধ্যেই তার বার্থ সার্টিফিকেট ছিল। তখন তার আন্টি জিজ্ঞাসা করে কেন। সে তখন বলে, আমি শুধু কিছু স্মৃতিচিহ্ন চাই। এটা বলে সে ভেতরে যায় খুঁজতে। সেখানে সে কিছু অদ্ভুত জিনিস দেখতে পায়, যেগুলোর ওপর ওই কালো পিঁপড়ে ঘুরছিল। ওই সময় তার আন্টি সেখানে আসে এবং বলে, এটা আমার ভাগ্য বয়ে এনেছিল, তাই আমি এটা লুকিয়ে রেখেছি। এটা শুনে ভ্যাল বলে, এখানে বাক্সটা নেই, তুমি কি জানো এটা কোথায় আছে? তখন তার আন্টি বলে, তোমার বাবা এটা নিয়েছে। এরপর ভ্যাল তার বাসায় আসে এবং এসব নিয়ে ভাবতে থাকে। এদিকে তার বয়ফ্রেন্ড তাদের বাচ্চার নাম ঠিক করছিল, আর ভ্যাল তার বয়ফ্রেন্ডকে লুকিয়ে বাচ্চা না হওয়ার মেডিসিন নিচ্ছিল। তার বয়ফ্রেন্ড তার সাথে প্রেগনেন্ট হওয়ার ব্যাপারে কথা বলছিল। সে চাইতো তাদের একটা ছোট্ট বেবি হোক, কিন্তু ভ্যালের মাথায় শুধু তার কাজের কথাই ঘুরছিল, আর কথায় কথায় সে তার মাথা চুলকাচ্ছিল। এই খারাপ অভ্যাসটা কোনোভাবেই সে কন্ট্রোল করতে পারছিল না। তার বয়ফ্রেন্ড তাকে এ ব্যাপারে কোনো ডক্টরকে দেখাতে বলে, কিন্তু ভ্যাল বলে এটা শুধু একটা চুলকানি, আর কিছুই না। কিন্তু এরপর আমরা দেখতে পাই তার চুলকানির মাত্রা এতটা বেড়ে গিয়েছিল যে সে তার মাথা একটা ধারালো জিনিস দিয়ে চুলকাতে থাকে। এটার কারণে তার মাথা কেটে রক্ত পড়তে থাকে, কিন্তু তার একটুও ব্যথা অনুভব হচ্ছিল না, বরং সে আরাম পাচ্ছিল। এরপর সে নিজেই তার মাথায় ব্যান্ডেজ লাগায় এবং এই ঘটনার পর সে ডক্টরকে কল করে এবং ডক্টরকে সব বিষয়ে জানায় এবং তাকে কোনো মেডিসিন দিতে বলে। তখন ডক্টর বলে, চেক আপ না করে কোনো কিছুই দেওয়া সম্ভব নয়, আর এটা কোনো সহজ ব্যাপার নয়। তাছাড়া তোমার পারিবারিক ইতিহাসের সাথেও এটা সম্পর্ক থাকতে পারে, হয়তো এটা বংশগত কিছু। ডক্টরের কাছ থেকে এটা শুনে সে তার বাবার সাথে দেখা করতে যায়। আসলে ইনি হলো ভ্যালের বাবা। এরপর ভ্যাল তার বাবার কাছে ওই বাক্সটা চায়। তখন তার বাবা এই কথাটা এড়িয়ে যেতে চাইলে ভ্যাল বলে, আমার কাছে এই খেলাটা খেলার সময় নেই। তাদের কথোপকথনের মাঝে ভ্যাল তার ওখানে একটা পেইন্টিং দেখতে পায় এবং সেটা সম্পর্কে তার বাবার কাছে জানতে চায়। ভ্যাল বলে, তুমি এখানে শুধু এই জিনিসটাই ঝুলিয়ে রেখেছো কেন? তখন তার বাবা বলে, এটা হলো সানশি, আর সানশি অর্থ হলো ক্ষুধার্ত ভূত বা ক্ষুধার্ত পরজীবী। মহা দুর্যোগের সময় এটা মানুষকে তার আয়ত্তে আনতে পারে। প্রতি সপ্তাহে এটা আরও শক্তিশালী হয়। এটা ততক্ষণ থামে না যতক্ষণ না এটি শরীর ও আত্মাকে গ্রাস করে। এটা শুনে ভ্যালের ভেতর অদ্ভুত কিছু একটা হতে থাকে। ভ্যালের বাবা তখন ভ্যালের জন্য পানি আনতে যায়, আর এই সুযোগে ভ্যাল তখন ওই বাক্সটা খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সে একটা চাবি পায় এবং চাবির গায়ে সে একটা জায়গার নাম দেখতে পায়। ওই চাবিটা নিয়ে সে সেখান থেকে চলে আসে এবং ওই জায়গার উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু অনবরত সে তার মাথা চুলকাতে থাকে। এরপর সে ওই জায়গায় পৌঁছায় এবং সেখান থেকে সে তার বার্থ সার্টিফিকেট খুঁজে পায়। ভ্যাল সেখানে কারো আর্তনাদের শব্দ শুনতে পায়। শব্দ অনুসরণ করে সেখানে গিয়ে দেখে ওই জায়গায় অনেকগুলো কালো পিঁপড়া ঘুরে বেড়াচ্ছে। এরপর সেখানে হঠাৎ করে একটা সিকিউরিটি গার্ড চলে আসলে ভ্যাল ভয় পেয়ে যায় এবং সে সেখান থেকে চলে আসে। বাড়িতে এসে সে একটা ফাইল থেকে তার বাবা মায়ের পুরনো কিছু ছবি দেখতে থাকে। হঠাৎ সে তার মায়ের একটা ছবিতে একটা অস্পষ্ট ছায়া দেখতে পায়।
এরপর খাবার টেবিলে রবি ভ্যালকে বোঝাচ্ছিল যে তার মায়ের সাথে যা হয়েছে তাতে তার এবং তার বাবার কারোরই কোনো দোষ ছিল না। আসলে ভ্যাল তার মায়ের মৃত্যুর জন্য তার বাবাকে দোষী মনে করত এবং নিজেকেও দায়ী করত। সে ভাবতো হয়তো তার জন্যই ওই দুর্ঘটনা ঘটেছিল, আর এইসব কারণেই সে তার বাবার সাথে থাকতো না। এরপর রাতে ভ্যাল তার হাত ভালোভাবে বেঁধে তারপর ঘুমোতে যায়, যাতে সে হাত দিয়ে তার মাথা চুলকাতে না পারে। কিন্তু একটু পরেই একটা পিঁপড়া তার শরীর বেয়ে আস্তে আস্তে তার নাকের ভেতর ঢুকে যায়। এতে ভ্যালের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এরপর দেখা যায় তার পুরো রুমের ভেতর কালো পিঁপড়ে দিয়ে ভর্তি হয়ে গেছে। এরপর তার মুখ থেকে হাজার হাজার পিঁপড়ে বেরোতে থাকে। কিন্তু এর পর মুহূর্তে আমরা বুঝতে পারি ভ্যাল এগুলো স্বপ্নে দেখছিল। এরপর ভ্যাল দেখে ঘুমের মধ্যে সে তার হাত খুলে ফেলেছে এবং সারা রাত ধরে তার মাথা চুলকানোর ফলে সেই জায়গা ক্ষত হয়ে তার হাতে রক্ত লেগে আছে। এরপর সে ওই ছবিতে দেখা ডেমন সম্পর্কে গুগলে সার্চ দিয়ে এ সম্পর্কে জানতে শুরু করে। এরপর আমরা ভ্যালের বাবাকে দেখতে পাই যে ওই ডেমনের ছবিতে সাদা রঙের কিছু একটা ছড়িয়ে দিচ্ছিল, আর সেই সময় তার নাক থেকে রক্ত পড়ছিল। এরপর ভ্যাল তার আন্টির কাছে আবার তার মায়ের সম্পর্কে জানতে চায়। ভ্যাল জিজ্ঞাসা করে তার মা তার হাতে হওয়া দাগগুলো কাপড় দিয়ে ঢাকতে চাইতো, কিন্তু কিছু সময় ঢাকতে ভুলে যেত। আসলে এটা কি ছিল, কোনো মানসিক সমস্যা নাকি ড্রাগস? তখন তার আন্টি বলে যুদ্ধের পর ভয়ানক কিছু তাকে ধরে ফেলেছিল, তার অভিশাপ। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু তাকে বাঁচাতে পারিনি। এরপর ভ্যাল তার বাবা সম্পর্কে জিজ্ঞাসা করলে তার আন্টি তাকে বলে তার থেকে দূরে থাকো। এদিকে দিন দিন ভ্যালের চুলকানি বাড়তেই থাকে। সে কোনোভাবেই এটা কন্ট্রোল করতে পারছিল না। এরপর সে একটা ফটোশ্যুটে যায়। ফটোশ্যুট করতে করতে সে হঠাৎ তার চারিদিকে কালো ছায়া দেখতে পাচ্ছিল। ভ্যালের এই অবস্থা দেখে রবি তাদের ট্যুর পিছিয়ে দিতে চাইছিল। এদিকে ভ্যাল তাদের এই কথোপকথন শুনে ফেলে। রবি ভ্যালকে এ ব্যাপারে সাহায্য করতে চাইলেও সে তার কাছ থেকে কোনো সাহায্য নেয় না। এটা নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়। তখন রবি রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর রবি ওই ওষুধটা খুঁজে পায় যেটা ভ্যাল তার থেকে লুকিয়ে খেত। এটা দেখে সে অনেক কষ্ট পায় এবং সেখান থেকে বরাবরের মতো চলে যায়। এদিকে ভ্যাল তার 2 হাত বেঁধে তারপর ঘুমোতে যায়। কিছুক্ষণ পর সে দেখে ওই পিশাচটা তার হাত খুলে তার মাথা চুলকাতে বাধ্য করছে। সে দেখতে পায় ওই পিশাচটা তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। এটা দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে এবং সে বুঝতে পারে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। ভ্যাল শুনতে পায় রবি তাকে বাইরে থেকে ডাকছে। তখন ভ্যাল তাড়াতাড়ি উঠে দরজা খুললে ওই পিশাচ তার ওপর হামলা করে। এরপর আবার সে চিৎকার করে ওঠে, অর্থাৎ এটাও তার স্বপ্নই ছিল। এরপর সে বাইরে গিয়ে দেখে রবি চলে গেছে এবং টেবিলের ওপর ওই ওষুধের খোসাটা পড়ে আছে। তখন সে সব কিছু বুঝতে পারে। এরপর সে ফোন করে রবিকে বোঝাতে থাকে। সে বলে এটা একটা ভুল বোঝাবুঝি, আমি সব সময়ই বাচ্চা চেয়েছি। তুমি বাসায় আসো, আমি তোমাকে সব কিছু বুঝিয়ে বলবো। কিন্তু রবির দিক থেকে কোনো রেসপন্স আসে না। এরপর ভ্যাল দেখে তার বাসা কালো পিঁপড়ে দিয়ে ভরে গেছে। তখন সে ওই পিঁপড়াদের মারার জন্য বারবার ওষুধ দিতে থাকে। ওই সময় তার বাবা সেখানে আসে। তার বাবা তখন তাকে বলে তুমি যখন ছোট ছিলে আমি সব সময় তোমার সাথে ছিলাম না। তুমি খুবই শক্তিশালী এবং খুবই সাধারণ ছিলে। আমি ভেবেছিলাম তুমি এটা উত্তরাধিকার সূত্রে পাওনি, কিন্তু আমি ভুল ছিলাম। তুমি এটা দ্বারা সংক্রমিত, এটা তোমার রক্তে আছে। ভ্যাল তখন বলে কিসের দ্বারা সংক্রমিত? তখন তার বাবা বলে সানশি। এই কথা ভ্যাল বিশ্বাস করছিল না। ভ্যাল তখন বলে আমি তোমাকে আর টাকা দিতে পারবো না। এটা বলতেই সে বুঝতে পারে তার চায়ের মধ্যে কিছু একটা ছিল। তখন ভ্যাল জিজ্ঞাসা করে তুমি আমার চায়ের মধ্যে কি মিশিয়েছো? তখন তার বাবা তাকে বলে এটা থামবে না, তুমি বারবার নিজেকে কষ্ট দিতে থাকবে, তোমার আমার সাহায্যের প্রয়োজন। কিন্তু ভ্যাল তখন অনেক রেগে যায় এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে। তখন তার বাবা তার ব্যাগ থেকে কিছু টাকা নেয় এবং যাওয়ার সময় বলে
নিজের খেয়াল রেখো, নয়তো তুমি শেষ হয়ে যাবে, ঠিক তোমার মায়ের মতো। এরপর ভ্যালের সামনে কিছু দৃশ্য ভেসে ওঠে। এই সব কিছু সমাধান খুঁজতে সে আবার ওই জায়গায় যায় যেখান থেকে সে তার বার্থ সার্টিফিকেট পেয়েছিল। সেখানকার একটি তালাবদ্ধ ড্রয়ার ভেঙে সে কিছু কাগজ পায়। এই সব কিছুর মাঝখানে বারবার তার চোখের সামনে তার মৃত মায়ের মুখ ভেসে উঠছিল। বাড়ি এসে সে ওই কাগজগুলো ভালোভাবে দেখতে থাকে। কাগজগুলো দেখতে দেখতে সে তার বয়ফ্রেন্ডকে কল করে, কিন্তু কানেকশন খারাপ থাকার কারণে সে কথা বলতে পারে না। ভ্যাল হঠাৎ দেখে তার বাসার ভেতর পানি পড়ছে। কোথা থেকে পড়ছে এটা দেখতে সে ওপরে যায় এবং বিদ্যুৎ চমকানোর আলোতে সে স্পষ্ট দেখে তার মাকে তার বাবা মেরে ফেলছে। এটা দেখে সে একটা ছুরি নিয়ে তার বাবার কাছে যায় এবং বলে, তুমি এটা কেন করেছো? তুমি আমার মাকে হত্যা কেন করলে? তখন তার বাবা বলে, আমি তোমাকে বাঁচিয়েছি, তুমি এই অভিশাপ নিয়ে জন্মেছ, আর এর জন্য আমি দায়ী। আমি এটাকে ডেকে এনেছি। দুর্ভিক্ষ এবং যুদ্ধের সময় মানুষ দুঃখ কষ্টের ভারে যখন তলিয়ে যায়, সেই সময় এই রাক্ষসের জন্ম হয়। এটা আমাদের ভেতরে একটা পরজীবীর মতো বেড়ে উঠছে। যতই আমরা নিজেদের ক্ষতি করি, ততই এটা আরো শক্তিশালী হয়। আমি এটা বন্ধ করতে চেয়েছি, কিন্তু পারিনি। তোমার মা তোমাকে মেরে এই অভিশাপ থেকে তোমাকে বাঁচাতে চেয়েছিল। অর্থাৎ এই কারণেই ভ্যালের বাবা তার মাকে মেরে ফেলেছিল। সব শুনে ভ্যাল বলে, এই সব মিথ্যা, কোনো রাক্ষস নেই, সেখানে শুধু তুমি ছিলে। এটা বলে ভ্যাল সেখান থেকে চলে যায়। এরপর ভ্যালের কাছে তার অফিস থেকে কল আসে এবং বলে ভ্যাল যেন 30 মিনিটের মধ্যে সেখানে উপস্থিত হয়। সেখানে গিয়ে ভ্যাল রবিকে দেখতে পায় এবং তার কাছে গিয়ে বলে, তুমি যা চাও এখন থেকে আমি তাই করব। আমি আমার ট্যুরও ক্যান্সেল করে দিব, তুমি শুধু আমার সাথে কথা বলো। কিন্তু রবি এখানে ভ্যালকে পুরোপুরি ইগনোর করে। এরপর আমরা দেখতে পাই ভ্যাল স্টেজে পারফর্ম করছিল, কিন্তু হঠাৎ করে একটা অদৃশ্য শক্তি তাকে আঘাত করতে থাকে। ভ্যাল তখন সেখান থেকে বের হয়ে তার বাবার কাছে আসে। ভ্যাল তখন তার বাবাকে উদ্দেশ্য করে বলে, আমি এটা দেখেছি, এটা সত্যি আছে, তুমি ঠিকই বলেছিলে, আমরা দুজনে মিলে এটাকে শেষ করতে পারি। এটা বলতে বলতে সে তার বাবার কাছে এসে দেখে তার বাবা মারা গেছে এবং তার মুখেও ওই পিঁপড়েগুলো ঘুরে বেড়াচ্ছে। এরপর ভ্যাল দেখে তার মাথা থেকে সাদা রঙের কিছু একটা বের হচ্ছে। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় এবং হাত দিয়ে দেখে ওই জায়গায় একটা গর্ত হয়ে গেছিল। গর্তটা এত বড় ছিল যে তার আঙুল ঢুকে যাচ্ছিল। এরপর তাকে হসপিটালে ভর্তি করা হয়। সেখানেও সে ওই রাক্ষসের উপস্থিতি বুঝতে পারছিল। ডক্টর তখন বলে এগুলো হ্যালুসিনেশনের কারণে হতে পারে। রাতে রবি ভ্যালের হাত বেঁধে রাখে যাতে সে চুলকাতে না পারে, কিন্তু সকালে উঠে সে দেখে সে তার বাঁধন কেটে মাথা চুলকাচ্ছে। এটা দেখে সে অনেক রাগ করে। ভ্যাল তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে কিছুই শোনে না। রাতে রবি বাসায় আসলে ভ্যাল তার খাবারের মধ্যে ড্রাগ মিশিয়ে দেয়। এরপর তাকে একটা ঘরে আটকে রাখে যাতে সে যা করতে যাচ্ছে তাতে রবি বাধা দিতে না পারে। এরপর ভ্যাল ওই ডেমনকে ডাকতে থাকে এবং ডেমনকে উদ্দেশ্য করে বলে, দেখো, আমি জানি না তুমি কি খুঁজছো, কিন্তু তুমি যদি বলো হয়তো আমি তোমাকে সাহায্য করতে পারি। তুমি কি চাও? তখন ওই রাক্ষস সেখানে আসে এবং বলে, আমি তোমাদের সবাইকে চাই, প্রতিটি টুকরো চাই। এটা বলে সে ভ্যালকে ছুরি দিয়ে আঘাত করে এবং ভ্যালকে উদ্দেশ্য করে বলে, চালিয়ে যাও, তুমি অপ্রতিরোধ্য। এটা বলে ওই রাক্ষস সেখান থেকে চলে যায়। এদিকে রবি ভ্যালকে বারবার ডাকতে থাকে। ভ্যাল এদিকে একটা মেশিন তৈরি করছিল যেটা দিয়ে সে তার নিজের হাত কেটে ফেলতে চাইছিল। নিজের হাত কাটতে কার না ভয় লাগে, ভ্যালও ভয় পাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত সে সব ভয়কে জয় করে নিজের হাত কেটে ফেলে। এরপর সে তার ওই কাটা হাত ডাস্টবিনে ফেলে দেয় এবং দ্বিতীয় হাত কাটার জন্য প্রস্তুত হয়। ঠিক ওই সময় ওই রাক্ষস সেখানে আসে এবং ভ্যালকে বলে, নিজের রক্তে ডুবিয়ে দাও, তোমার যা অবশিষ্ট আছে তা আমি ব্যবহার করব, যতক্ষণ না কিছুই অবশিষ্ট থাকে।
আর কোনো মুক্তি নেই। অর্থাৎ ওই রাক্ষস ভ্যালের শরীর টুকরো টুকরো করে খেতে চাইছিল। ভ্যাল তখন ওই রাক্ষসের কথায় রাজি হয় এবং বলে, আমি অনেক দুর্বল, আমাকে সাহায্য করো। রাক্ষস তখন তার আরেকটি হাত কাটতে আসে, কিন্তু ভ্যাল সুযোগ বুঝে তার হাতের জায়গায় ওই রাক্ষসের হাত কেটে ফেলে। এরপর রাক্ষস আবার তার উপর হামলা করতে আসলে ওই মেশিন দিয়ে রাক্ষসকে 2 টুকরো করে ফেলে। এসব কিছু করতে গিয়ে ভ্যাল অনেকটা দুর্বল হয়ে পড়ে, কিন্তু ওই রাক্ষস তখনও মরে না। আবারও সে ভ্যালের উপর আক্রমণ করতে আসে। এদিকে রবি তার বাঁধন খুলতে শুরু করে। এদিকে ভ্যাল ওই রাক্ষসের থেকে পালাতে পালাতে সুইমিং পুলের কাছে আসে, কিন্তু ওই রাক্ষস তাকে ধরে ফেলে এবং বলে, তুমি আমার সাথে কেন যুদ্ধ করেছো? আমি তোমারই অংশ। তুমি তোমার বাবা মাকে বাঁচাতে পারোনি, তুমি নিজেকেও বাঁচাতে পারবে না। এবার সব শেষ করো। ভ্যাল তখন বলে, আমাদের কারোরই পালানোর কোনো পথ নেই। এটা বলেই সে ওই রাক্ষসকে নিয়ে পানির মধ্যে ঝাঁপ দেয় এবং সে ওই রাক্ষসের সাথে তার সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করে। কিন্তু হঠাৎ করে সে ওই রাক্ষসের জায়গায় তার বাবা মা এবং নিজের অতীতকে দেখতে পায়। সে তখন তাকে নিয়ে ওপরে উঠতে থাকে, কিন্তু পানির ওপরে উঠলে আমরা দেখি রবি তাকে উপরে নিয়ে এসেছে। রবি দেখে ভ্যালের কোলে ছোট বাচ্চার মতো ভয়ঙ্কর কিছু একটা ছিল। তখন সে ভ্যালকে জিজ্ঞাসা করে, এটা কি? ভ্যাল তখন বলে, এটা আমি। এটা বলতেই ওটা আপনা আপনি পানির সাথে মিলিয়ে যায়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ভ্যাল তার বাচ্চার সাথে ছিল এবং সে তার বাচ্চার উদ্দেশ্যে বলে, খারাপ জিনিস আমাদের ভেতরেই থাকে এবং সেগুলো সবসময় থাকবে। আমরা বেঁচে থাকবো, ভালোবাসবো, কিন্তু এই সব কিছু থেকে পালাতে পারবো না। আমরা কি এটাকে আমাদের ধ্বংস করতে দেব? এটা আমাদের সিদ্ধান্ত। এরপর আমরা দেখতে পাই ওই বাচ্চার মুখেও একই রকম কালো পিঁপড়া, অর্থাৎ সেই ক্ষুধার্ত রাক্ষস এখনো শেষ হয়ে যায়নি। এরপর হয়তো তার বাচ্চাকেও এই খারাপ শক্তির সাথে লড়াই করতে হবে।